Hello and welcome to another video on my channel Politics or Political by Ria. Today's topic is importance of political science. ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টাকে এর আগে থিওরিটিক্যালি কিছুটা আলোচনা করেছিলাম। আজকে প্র্যাকটিক্যালি বোর্ডের মাধ্যমে ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল সায়েন্সকে কয়েকটা পয়েন্টে ভেঙে আলোচনা করব। তো আমার ধারণা অনুযায়ী ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল সায়েন্সে আমি 12টা পয়েন্ট তৈরি করেছি। তো 1, 2, 3, 4 করে 1 by 1 আমি সেই পয়েন্টগুলোকে ডিসকাস করছি। তো 1 নম্বর পয়েন্ট যেটা 1 নম্বর পয়েন্টে আসছে it makes good citizen. তাহলে প্রথমে 1 নম্বর পয়েন্টটা ডিসকাস করি যে গুড সিটিজেন্সের সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের সম্পর্কটা কি। পলিটিক্যাল সায়েন্সে যেহেতু কনস্টিটিউশনাল ইস্যুসগুলো খুব ভালো মতো শেখানো হয় বা আমাদেরকে জানানো হয় যে পলিটিক্যাল সায়েন্সের মাধ্যম দিয়ে কনস্টিটিউশনে আমাদের কি কি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আর পাশাপাশি কি কি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, এবং এই ফান্ডামেন্টাল রাইটসগুলো যে আনকন্ডিশনালি এনজয় করা যায় না, পাশাপাশি ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকেও আমাদের পালন করতে হয়, সেটাও যে ম্যান্ডেটরি সেটাও পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা জানতে পারি। আর একজন সুনাগরিক বা গুড সিটিজেন হওয়ার জন্য এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো পালন করা একান্তই অন্যতম কর্তব্য। তো এই ক্ষেত্রে গুড সিটিজেন তৈরি করার বিষয়ে পলিটিক্যাল সায়েন্সের প্রয়োজনীয়তা বা গুরুত্ব যথেষ্ট রয়েছে, এটা আমরা জানতে পারছি। এই কারণেই ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল সায়েন্সের 1 নম্বর পয়েন্টেই আসছে ইট মেক্স গুড সিটিজেন্স। এইবার আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে it gives us knowledge about state. এই কথাটা অনেকবারই বলা হয়েছে যে পলিটিক্যাল সায়েন্সের মাধ্যম দিয়ে আমরা স্টেট সম্পর্কে জানতে পারি, স্টেটের বিভিন্ন সিস্টেম বা কোন সিস্টেমেটিক ওয়েতে একটা স্টেট চলছে, বা স্টেটের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস বা অ্যাডমিনিস্ট্রেশনাল প্রসেস যেগুলো রয়েছে সেটা কিভাবে চলছে, জুডিশিয়াল প্রসেস কিভাবে চলছে, লেজিসলেচার প্রসেস কিভাবে চলছে, এই যাবতীয় সমস্ত কিছু বিষয়ে ধারণা আমাদেরকে দেয় পলিটিক্যাল সায়েন্স। আর এই সমস্ত যে 3টে পার্ট বা সরকারের 3টে মূল বিভাগ যাকে বলা হয়, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, পাশাপাশি আমলাতন্ত্র, মিডিয়া, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আলটিমেট একটা স্টেট বিষয়ে আমরা জানতে পারছি। তো সেই স্টেট সম্পর্কে জানার জন্য এই 3টে ভাগ এবং পারিপার্শ্বিক অন্যান্য যে উপবিভাগগুলো রয়েছে সেইগুলো আমাদের জানতে হচ্ছে বা সেইগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা আয়ত্ত করতে হচ্ছে। আর সেই কারণেই বলা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা হচ্ছে যে এটা স্টেট সম্পর্কে আমাদেরকে ধারণা যোগাচ্ছে বা স্টেট সম্পর্কে জ্ঞান অর্জনে আমাদেরকে সাহায্য করছে। 3 নম্বর যে পয়েন্টটা আমি তৈরি করেছি সেই 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইট গিভস নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্ট। একটা কথা এর আগেও ভিডিওতে আমি বারবারই বলেছি যে যখনই স্টেট সম্পর্কিত কোনো আলোচনা আসবে ঠিক প্রাসঙ্গিকভাবেই স্টেটের পর গভর্নমেন্ট বিষয়ে আলোচনা আসবে। তো এখানে সেই কারণেই দেখা যাচ্ছে যে 2 নম্বর পয়েন্টে যেখানে আছে ইট গিভস আস নলেজ অ্যাবাউট দ্য স্টেট, ঠিক তার পরের পয়েন্টেই আছে ইট গিভস আস নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্ট। অর্থাৎ স্টেট আর গভর্নমেন্টের মধ্যে সম্পর্কটা কি বলেছি, অনেকে স্টেট আর গভর্নমেন্টকে ইকুইভ্যালেন্ট ভাবে, কিন্তু এটা ইকুইভ্যালেন্ট ঠিক না, তবে রেলিভেন্ট হতে পারে। কারণ গভর্নমেন্ট স্টেটকে পরিচালনা করছে আর স্টেট পরিচালিত হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে।
তাহলে বিষয়টা নিশ্চয়ই ইকুইভ্যালেন্ট হওয়ার থেকে একটু অন্যরকম, অর্থাৎ এই দুটো বিষয় একে অপরের সঙ্গে রিলেটেড বা রেলিভেন্ট, কিন্তু ইকুইভ্যালেন্ট বলা যায় না। তো যাই হোক, তাহলে 1, 2, 3 পয়েন্ট যেগুলো বললাম ওগুলো আরেকবার আমি রিপিট করে দিই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইট মেক্স গুড সিটিজেন্স, যেটা মোস্টলি ভাইটাল, তাই 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে ইট গিভস আস নলেজ অ্যাবাউট দ্য স্টেট। 3 নম্বরে হচ্ছে ইট গিভস আস নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্ট, এটা 3 নম্বরে। 4 নম্বরের মোস্টলি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ইট ইজ হেল্পফুল ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। আমরা এটা খুব ভালো মতো জানি যে একটা সাকসেসফুল স্টেট হতে গেলে বা একটা গভর্নমেন্টকে লেজিটিমেট অ্যান্ড সাকসেসফুল হতে গেলে সব আগে যেটা হওয়া দরকার সেটা হচ্ছে সেটাকে একটা ডেমোক্রেটিক স্টেট, ডেমোক্রেটিক সোসাইটি, ডেমোক্রেটিক ওয়ার্ল্ড এই অনুযায়ী হতে হবে। অর্থাৎ ডেমোক্রেসিটা এই ক্ষেত্রে ভাইটাল। আর ডেমোক্রেসি মানেই আমরা কি জানি, গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, যেটা আব্রাহাম লিঙ্কন একটা সময় বলেছিলেন। তাহলে সেই ডেমোক্রেসি বিষয়টা কি, ডেমোক্রেসির সিগনিফিকেন্স কি, ডেমোক্রেসির রেলিভেন্স কি, ডেমোক্রেসির ইম্পর্টেন্স অ্যান্ড ফিচার্স কি কি, আজকের দিনে ডেমোক্রেসি কতটা রেলিভেন্ট, কতটা ডেমোক্রেসি আজকের দিনে প্রযোজ্য হচ্ছে বা হচ্ছে না, গাফিলতি বা ফল্টসগুলো, এরর্সগুলো কোথায় থেকে যাচ্ছে, এই যাবতীয় যে কনসেপ্টগুলো বা এই কনসেপচুয়াল যে নলেজটা ডেমোক্রেসি বিষয়ে, সেটাও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মাধ্যমেই আমরা জানতে পারছি। বলা যেতে পারে যে অন্য সাবজেক্ট থেকে আমরা ডেমোক্রেসি সম্পর্কে অতটা ধারণা পেতে পারি না যতটা পলিটিক্যাল সায়েন্স পড়ার মাধ্যমে আমরা পেতে পারি। তাহলে পলিটিক্যাল সায়েন্সের 4th পয়েন্ট হিসাবে এই কারণেই আমি রেখেছি যে ইট ইজ হেল্পফুল ফর দ্য সাকসেস অফ দ্য ডেমোক্রেসি। এরপর 5th পয়েন্ট যেটা, 5th পয়েন্ট হচ্ছে it gives us the knowledge about the rights. এবার এখানে যেটা আমি বারবার বলেছিলাম যে পলিটিক্যাল সায়েন্সের বেসিক কন্টেন্ট যদি আমরা দেখে থাকি তাহলে হচ্ছে কনস্টিটিউশনাল ইস্যু বা কনস্টিটিউশনাল কনসেপ্টস বা ফিচার্সগুলো। তো কনস্টিটিউশনে কিছু মোটিভসগুলো রয়েছে, আর মোটিভসগুলোর পরপরই যেটা আমাদের সামনে আসে কনস্টিটিউশনে সেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস ছাড়াও কিন্তু আরও অনেক রকম রাইটস আছে, যেমন হিউম্যান রাইটস আছে, কিছু জেনারেল রাইটস আছে। তো এই যাবতীয় যে রাইটসগুলো যেটা একজন ইন্ডিভিজুয়ালের লাইফ ফুলফিলমেন্টের জন্য অবশ্যই জরুরি বা একজন ইন্ডিভিজুয়ালের সর্বাঙ্গীন বিকাশের জন্য অত্যাবশ্যক, তো সেই জাতীয় যে রাইটসগুলো সেইগুলো নিয়ে আলোচনা, চর্চা বা অধ্যাপনা সমস্ত কিছুই কিন্তু চলে পলিটিক্যাল সায়েন্সের মধ্যেই। বা পলিটিক্যাল সায়েন্সকে আমরা যত বেশি পড়বো তত বেশি নিজেদের ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, জেনারেল রাইটস সব কিছু সম্পর্কেই একটা কনসেপ্ট বা ধারণা আমরা পেতে পারি। তাহলে এখানে যদি 5th ইম্পর্টেন্স হিসাবে আমি রাখি যে ইট গিভস আস অ্যাবাউট দ্য নলেজ অফ দ্য রাইটস, তাহলে আশা করি ভুল হবে না। আর যেখানে এই রাইটসের প্রসঙ্গ চলে আসে সেখানে তার পাশাপাশি ডিউটিজের প্রসঙ্গও চলে আসে। তাহলে 6th পয়েন্টে আমি রাখছি ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট দ্য ডিউটিজ।
আচ্ছা, এখানে একটা কথা বলা আবশ্যক যে কনস্টিটিউশনে আমাদেরকে ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, জেনারেল রাইটস, এত রকম রাইটস দিয়েছে বলেই এগুলো যে নিঃশর্ত বা আনকন্ডিশনাল এটা ভাবা ভুল। এগুলোরও কিছু লিমিটেশনস রয়েছে। যেমন রাইটস যেমন আমাদেরকে দেওয়া হচ্ছে কনস্টিটিউশনের মাধ্যমে, পাশাপাশি কিছু ডিউটিসও আমাদেরকে প্লে করতে হচ্ছে, বা উইদাউট প্লেয়িং দ্যাট ডিউটিস আমরা কিন্তু একতরফাভাবে জেনারেল রাইটসগুলো যেগুলো রয়েছে বা ফান্ডামেন্টাল রাইটস ওইগুলো একতরফাভাবে ভোগ করতে পারি না। সুতরাং যেখানে একদিকে আমরা রাইটসগুলো ভোগ করছি, পাশাপাশি সেই কারণে আমাদেরকে ডিউটিসগুলো পালন করতে হচ্ছে। তো সেই কারণে যখন আমরা একদিকে বলছি ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট দ্য রাইটস, সাইড বাই সাইড তার পরের পয়েন্টে আমাদেরকে রাখতে হচ্ছে ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট দ্য ডিউটিস। হুইচ কাইন্ড অফ ডিউটিস? ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, এইবার 7 পয়েন্টে সেভেন পয়েন্টে যেটা রাখছি সেটা হচ্ছে ইট গিভস আস দ্য নলেজ অর ইট ইজ হেল্পফুল ইন দ্য সিলেকশন অফ পলিটিক্যাল আইডিওলজিস। অর্থাৎ আমরা জানি যে পলিটিক্যাল সায়েন্সে লটস অফ আইডিওলজিস নিয়ে আলোচনা করা হয়, যেরকম মার্কসিজম রয়েছে, আইডিয়ালিজম রয়েছে, এছাড়াও লিবারালিজম রয়েছে, নিও লিবারালিজম রয়েছে, গান্ধীইজম রয়েছে, লেনিনিজম রয়েছে, এরকম অনেক রকম আইডিয়ালিজমই কিন্তু রয়েছে, বা অনেক রকম আইডিওলজিসও কিন্তু রয়েছে। তো এই আইডিওলজিসগুলোকে বুঝতে বা কোন আইডিওলজিসকে আমরা ফলো করব, কোনটার ক্রিটিসিজম করব, কোনটায় কি ফল্ট আছে, কোনটার ফিচার্স কি, এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে একটা এক্স্যাক্ট কংক্রিট যে আইডিয়া বা কনসেপ্টটা সেটা পেতে আমাদেরকে সাহায্য করছে পলিটিক্যাল সায়েন্স। তো সেই কারণে 7 পয়েন্টে এখানে রাখা হয়েছে ইট ইজ হেল্পফুল টু দ্য সিলেকশন অফ পলিটিক্যাল আইডিওলজিস। এরপর 8 নম্বর পয়েন্টে অর্থাৎ এইখানে 8 পয়েন্টে আমি যেটা রাখলাম সেটা হচ্ছে ইট ইজ হেল্পফুল ইন সলভিং দ্য প্রবলেমস অফ দ্য স্টেট, সোসাইটি অ্যান্ড দ্য কান্ট্রি। কেন? কারণ পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আমরা যত বেশি জানবো, পড়বো, তত বেশি আমাদের একটা স্টেট সম্পর্কে বা একটা আইডিয়াল সোসাইটি, আইডিয়াল স্টেট, আইডিয়াল সিস্টেম ইন কান্ট্রি, এইগুলো সম্পর্কে একটা নির্ভুল কংক্রিট আইডিয়া অ্যাডাপ্ট করা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যখন আমরা একটা বিষয়ের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞানটা পাবো, তখন আমরা এটাও বুঝতে পারবো যে তার মধ্যে ফল্টস কী কী রয়েছে, প্রবলেম কী কী রয়েছে, ক্রিটিসাইজড সাইডগুলো কী কী রয়েছে। তো এইগুলো যত বেশি আমরা পয়েন্ট আউট করতে পারবো, সেগুলো রিকভারি অনেক বেশি ইজি হবে। তো সেই কারণেই এখানে 8 পয়েন্টে যেটা রাখলাম সেটা হচ্ছে ইট ইজ হেল্পফুল ইন সলভিং দ্য প্রবলেম অফ দ্য স্টেট, সোসাইটি অ্যান্ড দ্য কান্ট্রি। এরপর 9th পয়েন্ট যেটা আচ্ছা,
তো পরের পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে ইট ব্রিংস এফিসিয়েন্সি ইন দ্য ওয়ার্কিং অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ যেটা আমি অনেক আগের ভিডিওগুলোতেই বলে এসেছি যে পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র যে স্টেট, সোসাইটি, কান্ট্রি, পলিটিক্স এগুলো নিয়ে আলোচনা করে এমনটাই নয়, বরঞ্চ পলিটিক্যাল সায়েন্সের যে স্টাডি দিক থেকেও যদি আমরা ভাবি তাহলে অনেকগুলো ভাগ রয়েছে, তাদের মধ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও একটা ভাগ। তো সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কতটা এফিশিয়েন্টলি কাজ করছে বা তাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটি কীরকম চলছে, তাদের ওয়ার্ক কতটা লেজিটিমেট বা কতটা করাপ্টেড, এই যাবতীয় বিষয়গুলো ডিভিশন বা ডিসক্রিমিনেশন এইগুলো প্রপারলি আমাদেরকে বোঝাতে সাহায্য করে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই কারণে এইখানে 9th পয়েন্টে যেটা রাখলাম সেটা হচ্ছে ইট ব্রিংস এফিসিয়েন্সি ইন দ্য ওয়ার্কিং অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আর অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে যখনই আলোচনা করব তখন বিউরোক্রেসিকে আমরা বাদ দিতে পারি না। বিউরোক্রেসি আজকের দিনে খুব ভাইটাল একটা কনসেপ্ট ইন দ্য কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো এইখানে আমি বিউরোক্রেসিটাকে আর আলাদাভাবে আনিনি, তবে যখনই অ্যাডমিনিস্ট্রেশনের সাইডটা নিয়ে আলোচনা করা হবে বিউরোক্রেসি সেখানে অবশ্যই আসবে। তো এই হচ্ছে 9th পয়েন্ট। এবার 10th পয়েন্টটা দেখি কি আছে। 10th পয়েন্টে হচ্ছে ইট গিভস নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্টাল সিস্টেম। তাহলে 10th পয়েন্টে যেটা আসছে সেটা হচ্ছে ইট গিভস নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্টাল সিস্টেম। আমরা জেনেছি যে স্টেট সম্পর্কে ধারণা দেয়, গভর্নমেন্ট সম্পর্কে ধারণা দেয়। এবার গভর্নমেন্টের কোন প্রসেসে নিজেদের কাজ এগোচ্ছে, গভর্নমেন্টাল সিস্টেম কেমনভাবে চলছে, প্রপারলি চলছে বা চলছে না, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে স্টেপ বাই স্টেপ যে বিষয়টা সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তাহলে গভর্নমেন্টাল প্রসেস, গভর্নমেন্টাল সিস্টেম, গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস, গভর্নমেন্ট যে ওয়ার্ক প্রসিডিওর বা ওয়ার্ক সেক্টরস যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কেও একটা নির্ভুল ধারণা পাওয়ার জন্য আমাদেরকে পলিটিক্যাল সায়েন্সের হেল্প নিতে হবে বা পলিটিক্যাল সায়েন্সের থ্রু আমরা এটা খুব ভালোভাবে জানতে পারবো। তো এই কারণে পলিটিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্স যদি আলোচনা করা হয় সেই ক্ষেত্রে এই পয়েন্টটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না যে ইট গিভস নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্টাল সিস্টেম। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে 11 পয়েন্টে যেটা রাখা যাবে সেটা হচ্ছে ইট ডিলস উইথ দ্য কনসেপ্ট অফ দ্য লিগাল ইস্যুস, লজ অ্যান্ড অর্ডার্স। আচ্ছা, তাহলে যেহেতু আমি আগেই বললাম যে স্টেটের বা গভর্নমেন্টের 3টে ভাগ আছে, এক হচ্ছে আইন বিভাগ, 2 হচ্ছে বিচার বিভাগ, 3 হচ্ছে শাসন বিভাগ। তো আইন বিভাগ মানেই হচ্ছে লেজিটিমেট সেক্টর যেটা বা লেজিসলেচার যেটা। তো লেজিসলেচার মানেই কি, সেখানে লিগাল প্রসিডিওর্স কী কী আছে, ল মেকিং প্রসেস কী কী আছে, ঠিক আছে, লিগাল অ্যাক্টিভিটিস কী কী আছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তাহলে সেই আলোচনাগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে বা প্রসিডিওর কী কী সেগুলো স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে। এই জানার ক্ষেত্রে যেটা হেল্প করে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। সেই কারণে 11 পয়েন্টে আমি রাখলাম ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট দ্য লিগাল ইস্যুস, লজ অ্যান্ড অর্ডার্স। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা সেটা হচ্ছে 12 পয়েন্টে আমি রাখতে পারি ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট দ্য জুডিশিয়ারি। ঠিক আছে,
আচ্ছা, তাহলে 12th পয়েন্টে আমি রাখলাম যে ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট দ্য জুডিশিয়ারি অর জুডিশিয়াল সিস্টেম। অর্থাৎ আমাদের যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এছাড়াও যে অন্যান্য বিভিন্ন কোর্ট আছে বা জুডিশিয়ারি সেক্টরসগুলো আছে, তারা কিভাবে কাজ করছে বা কোন প্রসেসে জুডিশিয়ারি সিস্টেমটা এগোচ্ছে, কিভাবে কোন জুডিশিয়ারি সেক্টরে আমরা কোন মামলা দায়ের করতে পারি বা কোথায় কোন মামলা নিয়ে চর্চা হয় বা কোনো ডিসিশন নেওয়া হয়, এই যাবতীয় বিষয়গুলো কিসের আন্ডারে পড়ছে? জুডিশিয়াল সিস্টেম ও জুডিশিয়ারি। তো এই জুডিশিয়ারি বা জুডিশিয়াল সিস্টেমের খুঁটিনাটি যাবতীয় বিষয় নিয়ে যে আলোচনাগুলো বা ধারণাগুলো, সেইগুলোও আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করছে, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো এই কারণে 12th পয়েন্টে আমি যেটা রাখলাম সেটা হচ্ছে ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট জুডিশিয়ারি অর জুডিশিয়াল সিস্টেম। এইবার তাহলে পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। তবু আমি লাস্টে 1 to 12 যে পয়েন্টগুলো পেলাম সেগুলো জাস্ট একবার বলে দিচ্ছি বা রিভিশনালি একবার বলে দিই। 1 নম্বরে ছিল ইট মেক্স গুড সিটিজেন্স। 2 নম্বরে ইট গিভস আস নলেজ অ্যাবাউট দ্য স্টেট। 3 নম্বরে ইট গিভস দ্য নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্ট। 4 নম্বরে ইট ইজ হেল্পফুল ফর দ্য সাকসেস অফ দ্য ডেমোক্রেসি। 5th নম্বরে ইট গিভস আস দ্য নলেজ অ্যাবাউট দ্য রাইটস। 6th পয়েন্ট, ইট গিভস দ্য নলেজ অ্যাবাউট দ্য ডিউটিস। 10th পয়েন্টে হচ্ছে ইট গিভস নলেজ অ্যাবাউট দ্য গভর্নমেন্টাল সিস্টেম। আচ্ছা, 7th পয়েন্টে এখানে নাম্বারিং যেমনই হয়ে থাকুক, আমি পয়েন্ট বাই পয়েন্ট বলে দিই। আচ্ছা, এরপরে 7th পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে ইট ইজ হেল্পফুল ইন দ্য সিলেকশন অফ পলিটিক্যাল আইডিওলজিস। It is helpful in solving the problems of the state, society and the country. 9th point ছিল it brings efficiency in the working of the administration. 10th point হচ্ছে it gives the knowledge about the governmental system. 11 number point হচ্ছে it gives the knowledge about the legal issues, laws and orders. 12th and the last point is it gives us the knowledge about the judiciary or judicial system. সাইড বাই সাইড এটাও বলে রাখা দরকার যে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভোটিং বিহেভিয়ার, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, পলিটিক্যাল পার্টিস বিহেভিয়ার, এইগুলো সম্পর্কেও জানতে পারি বা পলিটিক্যাল পার্টিসগুলো কোন আইডিওলজিস ফলো করে সেইগুলো সম্পর্কেও একটা ধারণা পেতে পারি। তো এই গেল আজকের আলোচনার মূল বিষয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ আ গুড ডে।